দিনের পর দিন বন্দরে আটকে থাকায় পৌঁছে গেছে বেশিরভাগ ভারতীয় পেঁয়াজ। লোকসানের মুখে ব্যবসায়ীরা। হিলি ও বেনাপোলের ওপরে অপেক্ষমান শত শত ট্রাক। আবারও বিশৃঙ্খল অবস্থায় রাজধানী গণপরিবহন। অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। সবাইকে সচেতন হওয়ার তাগিদ। এনআইডির হিসেবে ৮ হলেও ৭১-এ বয়স ২১ দাবি করে বীরঙ্গনার স্বীকৃতি চাইলেন জয়পুরহাটের আওয়ামী লীগ নেত্রী। আরেক নেতার অভিযোগে বেরিয়ে এলো জালিয়াতি। জোয়ারের চাপে ঝুঁকিতে কক্সবাজার মেরিন ড্রাইভের হিমছড়ি পয়েন্ট। জিও ব্যাগ ফেলেও ঠেকানো যাচ্ছে না ভাঙন। দ্রুত টেকসই বাঁধ নির্মাণের তাগিদ। এবং ইউরোপে আবারও বাড়ছে করোনার প্রকোপ। লকডাউনের পর ফ্রান্সে একদিনে রেকর্ড শনাক্ত। ব্রিটেনে দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। স্থলবন্দরগুলোই দিনের পর দিন আটকে থাকায় পচে গেছে বেশিরভাগ ভারতীয় পেঁয়াজ। দূর দূরান্ত থেকে পেঁয়াজ কিনতে হিলি স্থলবন্দরে আসলেও পেঁয়াজ নষ্ট হওয়ায় কিনছেন না কেউই। এতে লোকসানের ঝুঁকিতে পড়েছেন ব্যবসায়ীরা। ভোমরা ও সোনা মসজিদ স্থলবন্দর হয়ে কিছু ট্রাক দেশে ঢুকলেও সীমান্তের ওপারে এখনও অপেক্ষমান শত শত ট্রাক। এদিকে বেনাপোল থেকে ঢোকেনি পেঁয়াজের কোনো ট্রাক। জেলা ও ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি না রিপোর্ট। আগের এলসিকৃত পেঁয়াজের রপ্তানি অনুমোদনের পর শনিবার কয়েকটি ভারতীয় ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। তবে লাখ লাখ টাকার পেঁয়াজ আমদানি করলেও গরমের মধ্যে বেশ কয়েকদিন বন্দরে আটকে থাকায় তার অধিকাংশই নষ্ট হয়ে গেছে। এতে মাথায় হাত ব্যবসায়ীদের। আমদানিকারকরা বলছেন পাইকাররা আসলেও এসব পেঁয়াজ বিক্রি করতে পারছেন না তারা। গোডাউনের বাইরে রাখায় দুর্গন্ধে বিপাকে পথচারীরাও। পেঁয়াজে পচে যে দুর্গন্ধ, কাজ করার মতো সম্ভব নয়। পাটিপত্র কেউ ভিড়তেছে না বা কেউ আসতেছে না, এমন নেওয়ার কোনো লোক নাই। 3 ঘরে নামালাম, 3 ঘরে একই অবস্থা। পেঁয়াজ দেখে পানি বাড়াছে, আমরা কাজ করতে পারছি না। আমরা ওই দেশের সরকারকে ট্যাক্স দেই, এদেশের সরকারকে ট্যাক্স দেই, অথচ একজন ইনপুটারকে বারবার হেনস্থা করার কারণটা কি? এদিকে এখনও বেনাপোল স্থলবন্দর দিয়ে আগের এলসিকৃত পেঁয়াজ বোঝাই কোনো ট্রাক বাংলাদেশে ঢোকেনি। ওপারে এখনও অপেক্ষায় রয়েছে 18 থেকে 20টি ট্রাক। এ অবস্থায় আমদানি অনিশ্চিত হয়ে পড়ায় লোকসান কমাতে ভারতের অভ্যন্তরীণ বাজারেই কম দামে পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন আমদানিকারকরা। এছাড়া ভোমরা ও সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে কয়েকটি পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে ঢুকলেও এখনও আটকে আছে শত শত ট্রাক। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক। ধন্যবাদ কাজল। আপনি জানেন যে গতকালকে হিল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছে 5 দিন পর, কিন্তু আমদানি হলেও যে একটা আমদানিকারকদের মধ্যে একটা স্বস্তির খবর থাকার কথা থাকলেও সেটা যেন একটা দুশ্চিন্তায় তারা পড়েছে। এর একটাই কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে একটা আড়তের কথা যদি বলি, এই আড়তে 4টা গুদাম রয়েছে। এই 4টা গুদামের অর্ধেক পেঁয়াজ কিন্তু পচে গেছে। ইতিমধ্যে পেঁয়াজগুলিতে পচন ধরেছে, পানি ঝরছে এবং একটা পথচারীদের জন্য একটা দুশ্চিন্তা পড়েছে। পথচারীরা এবার অভিযোগ করছেন যে এই ধরনের পেঁয়াজের দুর্গন্ধে তারা এখানে পথে চলাচল করতে পারছেন না, তারা সমস্যায় পড়তে হচ্ছে। তাহলে এইবার ব্যবসায়ীদের সাথে আমি জানতে চেয়েছিলাম যে আসলে কালকের যে পেঁয়াজ এবং কি অবস্থা আপনাদের বা কি পরিমাণ পেঁয়াজ ভারতের অভ্যন্তরে আছে। তারা যেমনটা বলছেন যে ভারতের অভ্যন্তরে তাদের এই শুধু একটা ইম্পোর্টারের 20টা ট্রাক দাঁড়িয়ে আছে ভারতের অভ্যন্তরে শুধু প্রবেশের অপেক্ষায়। আর এই যে কালকে যে ট্রাকগুলি ঢুকেছে সে পেঁয়াজগুলি অর্ধেকের বেশি কিন্তু পচে গেছে, যেগুলো তাদেরকে ফেলে দিতে হবে। তারা রাস্তার পাশে স্তূপ করে রেখেছে পেঁয়াজগুলি এবং সেগুলো অত দুর্গন্ধ ছড়াচ্ছে। আর একটা বিষয় জানি রাখি যে এই যে পচা পেঁয়াজ, বিভিন্ন পেঁয়াজ ঢোকার খবরে বিভিন্ন দূর দূরান্ত থেকে পাইকাররা আসছে পেঁয়াজ কেনার জন্য। পেঁয়াজ কিনতে এসে তারা দেখছে পচা পেঁয়াজ তারা কেউ দাম করছে না, 20 টাকা, 22 টাকা, 25 টাকা। তারপরেও যেন কেউ পেঁয়াজ কিনছে না। তারা এমন বলছে যে পচা পেঁয়াজ তারা কী করবেন। আর একটা বিষয় দেখেছি সকাল থেকে প্রত্যেকটা আড়তে, প্রত্যেকটা ঘরে দেখেছি পর্যাপ্ত পেঁয়াজ। আর যেহেতু আপনার বিষয় জানেন যে অতিরিক্ত গরমের কারণে আরও বেশি সমস্যা পড়তে হচ্ছে। আমি সকালে কথা বলেছিলাম যে ভারতে
ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, স্থলবন্দরের আমদানিকারদের সঙ্গে কথা বলেছিলাম যে ভারতের অভ্যন্তরে যে 180 ট্রাক আছে তার কী অবস্থা, তারা কয় প্রবেশ করবে। তারা যেমনটা বলেছেন যে এই যে পেঁয়াজগুলি নেওয়ার পর যে তাদের যে অবস্থা, এ তো পুঁজি তো পাবে না, বরঞ্চ তাদেরকে ডলার দিয়ে দিতে হবে ভারতের এক্সপোর্টারকে। তারপরে ওই পেঁয়াজগুলির কী অবস্থা সেটা নিয়ে তারা ভাবছেন যে আসলে সে পেঁয়াজগুলি নেবে কিনা, একটা প্রশ্ন তাদের কাছে বর্তমানে তারা করছেন যে নেওয়ার পর যে ডলার দিতে হবে বা ক্ষতিগ্রস্ত হতে হবে। তারা আরেকটা কথা বলছেন যে গতবারের যে সেপ্টেম্বর মাসে তাদেরকে যে ক্ষতিগ্রস্ত করেছে ভারত সরকার, যে পেঁয়াজ না দিয়ে আকস্মিকভাবে, তারা সে ক্ষতি কিন্তু সেটা তারা কিন্তু পুষে নিতে পারেনি। তারপরেও আজকে যেহেতু পেঁয়াজ আমদানি হয়নি, ভারত তারপরেও ব্যবসায়ীরা জানিয়েছেন যদি অনুমোদন পায় সেক্ষেত্রে যে ট্রাকগুলি দাঁড়িয়ে আছে সেগুলি আবার আজকে আমদানি হবার কথা রয়েছে। হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজের সর্বশেষ খবর ছিল আমার কাছে। এই থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। আবারও বিশৃঙ্খল অবস্থায় রাজধানীর গণপরিবহন ব্যবস্থা। নির্দেশনা থাকলেও অনেকে মানছেন না স্বাস্থ্যবিধি। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি জনসাধারণকে মাস্ক পরা নিশ্চিত করতে কঠোর অবস্থানে ডিএমপির ট্রাফিক বিভাগ। আহমেদ সালেহিনের রিপোর্ট। এবছরের মার্চের মাঝামাঝি করোনার প্রাদুর্ভাব বাড়লে ঘরবন্দি হন সাধারণ মানুষ। সড়কে শূন্যের কোটায় নেমে আসে যানবাহনের সংখ্যা। তবে সরকারি নির্দেশনায় শৈথিল্য আসলে দীর্ঘ 6 মাসেরও বেশি সময় পর আবারও পুরনো চেহারায় নগরের সব সড়ক। কোভিড পরিস্থিতি স্বাভাবিক না হলেও চাপ বেড়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে, তীব্র হচ্ছে যানজট। বিগত সময়ের ট্রাফিক ব্যবস্থাপনায় ঢিলেঢালা ভাবকে পুঁজি করে এখনও শৃঙ্খলায় ফেরেনি অনেকেই। যারাও মানছেন তারাও দুষছেন একে অপরকে। এই করোনাকালীন সময়ে যে ব্যবস্থাটা নিয়েছি মূলত, এটা যদি অব্যাহত থাকে ডেফিনেটলি এটা আমরা সুন্দরভাবে চালিয়ে নিতে পারব। আমার গাড়িতে অলরেডি 2 জনই আছে, এর বেশি আমরা স্বাস্থ্যবিধি মেনে নিচ্ছি না যাত্রী। সাধারণ নাগরিক হিসেবে আমরা প্রত্যেকেই সচেতন হই, তাহলে অবশ্যই এটা সবার জন্যই ভালো। শর্ত থাকলেও গণপরিবহনে এখনও চোখে পড়ছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও। অজুহাত ছিল বরাবরের মতোই। এতক্ষণ মাস্ক পরেন না কেন? মাস্ক ছিল না, কেন? বাসায় রেখেছি তো তাই। অনেকে পড়তেছে না, অনেকে বিভিন্ন এক্সকিউজ দেখায়। আমরা মাস্ক ছাড়া যাত্রী উড়াই না। তাদের মাস্ক পরে চলতে হবে, নাহলে তাদেরকে ফাইন করা উচিত। ট্রাফিক পুলিশ বলছে সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছেন তারা। রাস্তায় প্রেশার আগে থেকে অনেক বেশি বাড়ছে, আমরা এগুলো এখন চেক করতেছি, আমরা ফল পাচ্ছি, আইনগত ব্যবস্থাও নিচ্ছি। মোটামুটি যান চলাচল করোনার আগে যেমন ছিল সেরকম প্রায় স্বাভাবিকের পর্যায়ে আছে। আমরা আমাদের উপধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগে যেরকম করতাম সেরকমই কাজ করে যাচ্ছি। ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলছেন মানবিক কারণে কয়েক মাস ছাড় দেওয়া হলেও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় বিশৃঙ্খল সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছেন তারা। করোনার আগে যে ডেপ্লয়মেন্টটা ছিল সেই ডেপ্লয়মেন্টই কিন্তু এখন আছে, একদম অ্যাজ ইউজুয়াল ডেপ্লয়মেন্ট চলে এসছে। করোনার কারণে হয়তো অল্প একটু হয়েছিল, এখন শৈথিল্য নাই। আমরা বলবো যে ট্রাফিকের একদম ফুল সুইং এ কাজ করতেছে। সড়কের শৃঙ্খলা ও গণপরিবহনে সামাজিক স্বাস্থ্যবিধি নিশ্চিতে জনসাধারণের ব্যক্তি সচেতনতার বিকল্প নেই বলে মনে করে ট্রাফিক বিভাগ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জোয়ারের পানির প্রচণ্ড চাপে ভাঙছে সড়ক, বিধ্বস্ত হয়েছে জেলা পরিষদের একটি রিসোর্ট। কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পয়েন্ট জিও ব্যাগ দিয়েও রক্ষা করা যাচ্ছে না স্থাপনা। ব্যবসায়ীদের দাবি মেরিন ড্রাইভ সড়কের গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি দ্রুত টেকসই বেড়িবাঁধ দিয়ে রক্ষা করা দরকার। আর মেরিন ড্রাইভ সড়কের ঝুঁকিপূর্ণ অংশটি রক্ষায় পানি সম্পদ মন্ত্রণালয় ও সেনাবাহিনী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পার ঘেঁষে নির্মিত কক্সবাজার টেকনাফ দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক। এই সড়কটির কারণে পাল্টে গেছে কক্সবাজারের পর্যটন খাত। মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পয়েন্ট, এই পয়েন্টে সাগরের পানির প্রচণ্ড চাপে বিধ্বস্ত জেলা পরিষদের একটি রিসোর্ট। ভবনের নিচে সরে গেছে মাটি, ফাটল ধরে ধসে পড়েছে নানা অংশ। একই অবস্থা এই পয়েন্টের মেরিন ড্রাইভ সড়কের অংশ, জিও ব্যাগ দিয়েও রক্ষা করা যাচ্ছে না। এছাড়া শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিতে পড়ায় আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। 1 মাসের ভিতর বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে, আমার দোকানটা ভাঙে পড়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। পাশে একটা জেলা পরিষদের বিল্ডিং আছে, ওইটাও ভাঙে গেছে, ওইটাও সাগরের মধ্যে চলে গেছে। ভাঙন ধরছে এখানে, এই ভাঙ এগুলো কাজ করতেছে না, তো আমরা তো অনেক কষ্ট পাবো এগুলো, এখানে ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে আমাদের। কক্সবাজারের পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মেরিন ড্রাইভ সড়ক, তাই পর্যটন শিল্প ও মেরিন ড্রাইভ সড়কের ঝুঁকিপূর্ণ অংশটি দ্রুত রক্ষার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। এটা যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়, আসলে এটা একটা পর্যটনের জন্য মানে কক্সবাজারের জন্য এটা বিশাল ক্ষতি আসবে এবং একটা নেতিবাচক পর্যটকদের মধ্যে পড়বে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি, যেহেতু
আমাদের এই একটা স্থায়ীভাবে এই বেরিবানটা নির্মাণ হয়। অবশ্য জেলা প্রশাসক জানালেন, মেরিন ড্রাইভ সড়কের ঝুঁকিপূর্ণ অংশটি রক্ষায় পানি সম্পদ মন্ত্রণালয় ও সেনাবাহিনী কার্যকরী ব্যবস্থা নেবে। পানি সম্পদ মন্ত্রণালয় এবং 16 ইসিবির পক্ষ থেকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তাদের সাথে সে বিষয়গুলো শেয়ার করেছি, তাদেরকে জানিয়েছি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে মেরিন ড্রাইভ সড়কটি নির্মিত হবার পর 2017 সালের 6 মে চলাচলের জন্য উদ্বোধন করা হয়। জোয়ারের পানিতে সড়কটির হিমছড়ি পয়েন্টে 5 কিলোমিটার ঝুঁকিতে রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদ আরও থাকছে। ফুলের রাজ্যে দখলদারদের হানা, আতঙ্কিত সাভারে বিরুলিয়া চাষিরা, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে রপ্তানির আশা। আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশীর দাবি, 1971 সালে আসমা বিবির বয়স ছিল 3 বছর আর জাতীয় পরিচয়পত্রে 8 বছর 3 মাস। অথচ মুক্তিযুদ্ধের সময় নিজেকে 21 বছরের যুবতী দাবি করে বীরঙ্গনা মুক্তিযোদ্ধার আবেদন করেছেন জয়পুরহাট মহিলা আওয়ামী লীগের এক নেত্রী। এ ঘটনায় খোদ আওয়ামী লীগেরই এক নেতার অভিযোগে বেরিয়ে আসছে একের পর এক জালিয়াতির প্রমাণ। তবে পুনরায় তদন্ত করার কথা বললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসার। জয়পুরহাট প্রতিনিধি শহীদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আসমা বিবির জাতীয় পরিচয়পত্রে 8 বছর 3 মাস বয়স থাকলেও তিনি নিজেকে 1971 সালে 21 বছরের যুবতী দাবি করে বীরাঙ্গনা স্বীকৃতি চেয়ে 2019 সালের 24 ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক বরাবর একটি আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করতে গিয়েই বেরিয়ে আসে আসমা বিবির জাতীয় পরিচয়পত্র সংশোধন সহ কাগজপত্রের নানা জালিয়াতির খবর। জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ 1962 সালের 20 ডিসেম্বর হলেও 1963 সালে 8ম শ্রেণী পাশ করেছেন মর্মে একটি দাখিল মাদ্রাসা হতে প্রত্যয়নপত্র গ্রহণ করে তা জমা দিয়েছেন। তার বয়স ছিল 7 থেকে 8 বছর। সে কি করে বীরাঙ্গনা হয়? এই কথাটা সম্পূর্ণ অসত্য এবং বানোয়াট। এটা যদি ভুয়া প্রমাণিত হয় তাহলে তাকে আমরা দলে তো রাখবই না, তার মানে বড় একটা শাস্তি আমরা কামনা করতেছি। আসমা বিবি দোগাছি ইউনিয়ন পরিষদের যে জন্ম নিবন্ধন দেখিয়েছেন সেটি জাল বলে দাবি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। আমার ইউনিয়ন পরিষদে যে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে এই প্রত্যয়নপত্র আমি দেই নাই, এটা ভুয়া এবং জাল। এটা অস্বীকার করার আমার কিছু, কিন্তু আগে আমি দেইনি। উদ্বোধন কমান্ড দিয়েছে জেলা কমান্ডার দেখেন। তবে নিজেকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা দাবি করেন আসমা বিবি। আমি 71 সালে আমার 21 বছর বয়স। আমি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছি। আজাকারের মাধ্যমে জানতে পারে, আমাকে ধরে নিয়ে আসে, আমার খুব নির্যাতন করে। জামুকার চিঠির প্রেক্ষিতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহনাজ সিগমা কোনো প্রকার যাচাই বাছাই না করে একজন পরিদর্শকের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করে গত 24 জুন প্রতিবেদন জমা দেন, যেখানে আসমা বিবিকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করার সুপারিশ করা হয়। সময় সংবাদ, জয়পুরহাট। স্বাস্থ্য অধিদপ্তর হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 32 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1576 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,47,372 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,170 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 18,96,679 জনের। গত 24 ঘন্টায় নতুন করে 1,576 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,47,372 জন। 24 ঘন্টায় মারা গেছেন 32 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,913 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,051 জন। মোট সুস্থ হয়েছেন 2,54,386 জন। গোলাপের রাজ্য বলে পরিচিত সাভারের বিরুলিয়া। রাজধানীর অদূরেই এই ইউনিয়নের দীর্ঘ 20 বছর যাবৎ চলছে ফুল চাষ। শুধু গোলাপি নয়, চাষ হচ্ছে নানা জাতের বিদেশি ফুলও। করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে চান চাষিরা, তাই জমি বেদখল হওয়া রুখতে প্রশাসনের সহযোগিতা চান তারা। মোজাফর হোসেন জয়ের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট।
সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর, শ্যামপুর, বাগনিবাড়ি, মোস্তাপুর সহ 20 থেকে 25টি গ্রামে গোলাপ ফুল চাষ করে ভাগ্য বদল হয়েছে অনেকের। কয়েক বছর ধরে চাষ হচ্ছে জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা ও গাঁদা সহ নানা বাহারি ফুলও। এতে কর্মসংস্থান হয়েছে 2000-এরও বেশি মানুষের। কমপক্ষে মনে করেন 15 থেকে 20 টাকা পিস আমরা বিক্রি করব, আর ওনারা 50, 60 টাকা, 70 টাকা। আরো বিভিন্ন রকমের ফুলের চাষ, অনেক বাগান দেখতে পেয়েছি, খুব সুন্দর পরিবেশ। করোনায় গত 6 মাস বাজার বন্ধ থাকলেও কিছুদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ফুল সরবরাহ শুরু হয়েছে। চাষিরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ফুল রপ্তানি সম্ভব। সব বাজারই সব কিছু বেচাকেনা চলতেছে, শুধু ফুলটাই বেচাকেনা চলে না। যদি সরকারের উদ্যোগ নিয়ে খোলাই দেয় তাহলে দেখা গেছে ফুলটা বিক্রি করা যাওয়া সম্ভব। ইম্পোর্ট দিতে হবে আমাদের বিদেশটা ফুলটা, কাতারে কিংবা মানে দুবাই ফুলটা জাতি পারে। ছোটখাটো সমস্যা কোনো মতে কাটিয়ে উঠতে পারলেও সম্প্রতি পুরো ফুল চাষই বাধার মুখে পড়েছে। জমিতে আবাসন প্রকল্প সহ বিভিন্ন দখলদারদের হানায় আতঙ্কিত চাষিরা। অবশ্য কৃষি কর্মকর্তা চাষিদের সহায়তার আশ্বাস দেন। কিছু জায়গা আছে জোর করে মানে কাইটা গর্ত করে ছেড়ে দিতেছে, বাগানও কাইটা লাইছে, কিছু মনে করেন যে বায়না করছে, কাইটা লাইছে, টাকা দেয় না। আমার কাছে একটা অ্যাপ্লিকেশন লিখে আমি সেটা আবার এই অ্যাপ্লিকেশনটাই আমি ফরওয়ার্ড করি, ওনাকে পাঠাই। কৃষকদেরকে নিয়ে আমরা এই ওনার সাথে গিয়ে বসি, ওনার সাথে দেখা করি। 2000 সালে বিরুলিয়ার শ্যামপুর গ্রামে প্রথম গোলাপ চাষ শুরু হয়। এখন 20 থেকে 25টি গ্রামের মানুষ 450 হেক্টর জমিতে বিভিন্ন ফুলের চাষ করেন। সময় সংবাদ, সাভার। সময় সংবাদ আরও থাকছে। দিনভর হাড় ভাঙা খাটুনির পরও মাথার উপর ছাদ জোটে না শ্রমজীবী অনেক মানুষের। রিক্সা কিংবা ভ্যানের ওপরে কেটে যায় পুরো রাত। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হলেও এখনও বিদ্যুতের আলো পাননি খোদ সাবেক এক সরকারি কর্মকর্তা। ভুক্তভোগীর দাবি 1 বছর আগে আবেদন করলেও প্রতিবেশীর বাধায় এখনও সংযোগ মেলেনি তার ঘরে। আর পল্লী বিদ্যুৎ বলছে পুলিশের সহযোগিতা নিয়েও সংযোগ দিতে পারেননি তারা। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকির চিত্র রিপোর্ট। নোয়াখালীর বেগমগঞ্জের লক্ষণপুর গ্রামের বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা আবু তাহের 1 বছর আগে বিদ্যুতের সংযোগ পেতে আবেদন করেন, যার প্রেক্ষিতে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি ঠিকাদার নিয়োগ করে এবং 3টি খুঁটিও স্থাপন করে। কিন্তু সংযোগ দিতে গেলে প্রতিবেশী আবুল কাশেম ও তার স্ত্রী বাধা দেয়। পরিকল্পিতভাবে তারা বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না, তাদের মহিলা সহ তার ধরে রাখে, তারপর তার সেরে আসি ধরে রাখে, কিছু এলাকার লোকজনকে সে হাত করে রাখছে। ওরা যখন আসে ওরা ওই মহিলা আসে বাধা দেয়, বাধা সৃষ্টি করে। অলরেডি সরকারি রাস্তার দ্বার দিয়ে খুঁটিগুলো গেছে, কারো জমিনে কোনো কিছু হয়নি। আমি আসলে সরকারের কাছে আবেদন করতে চাচ্ছি যে আমি এখনো কেন বিদ্যুৎটা পাচ্ছি না, যেখানে সরকারি রাস্তায় পিলার, সরকারি রাস্তায় তার যাচ্ছে। এটা পিলার ইতিমধ্যে যে জায়গায় সমস্যা ছিল এর আগে পিলার ইতিমধ্যে সরানো হয়েছে। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী 15 দিনের ভিতরে উনি লাইন পেয়ে যাবে। পরিবারটির দাবি বিদ্যুৎ সংযোগ দেয় আপত্তি নেই তাদের, তবে বাড়ির সামনে দিয়ে না নিয়ে বাড়ির ভেতর দিয়ে সংযোগ দেওয়ার দাবি তাদের। এটা সরকারি রাস্তা হইলে এটা আমার জমির মধ্যে মনে কর খুঁটি আমার জমির উপরে, বুঝে তো ওখানে মনে করেন ভালো হবে, এখানে আমার ক্ষতি বেশি হবে। আমরা দিমু, আমরা না করি না, আমার বাড়ির ভিতরে 2টা জমি আছে, আমরা হেদিকে দিয়ে দিমু, আমরা রাজি আছি। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বলছে খুঁটি স্থাপনের পর পুলিশ নিয়েও তার টানতে পারেননি তারা। এটা তো আমাদের সামাজিক সমস্যা, আমরা প্রতিবেশীদের সাথে ঝামেলা, পুলিশের কাজটা করতে পারে না, পুলিশও বেশি ভালো। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সময় সংবাদ, নোয়াখালী। সারাদিন হাড়ভাঙা খাটুনির পরও মাথার ওপর ছাদ জোটে না অনেক শ্রমজীবী মানুষের। প্লাস্টিকের বোতল বা পরনের কাপড় হয়ে যায় বালিশ, আর রিক্সা কিংবা ভ্যানের শক্ত কাঠামো হয় বিছানা। এভাবে রাতের কাছে চেয়ে নেন ঘুম। রাজধানী সড়কে ভেসে থাকা মানুষের গল্প তুলে এনেছেন সাদাত রহমতুল্লাহ, ক্যামেরায় ছিলেন প্রিন্স আরিফিন। রাজধানীতে রাত নেমে এলে তাদের দুচোখও ঘুমে জড়ায়, তবে ক্লান্তিতে ভেঙে পড়া শরীর এলিয়ে দেওয়ার জন্য নরম বিছানা নেই তাদের। যে বাহনে দিনভর দাপিয়ে বেড়ান রাজপথ, তাই হয়ে ওঠে শয্যা। ঘর ফেলে এসেছেন অন্য কোথাও, ঢাকার রাজপথ বুকে টেনে নিয়েছে তাদের। রাস্তায় ঘুমাই, সকালে গাড়িলে বেরাম, এতে খেপ নেই গা, অটো গাড়ির লেগা, অটো রিক্সার লেগা খেপ পায় না। ওরা কোনো নিরাপত্তা নাই, ওরা জীবন ভরে এইভাবে ঘুমাইতেছে, ওদের এই অবস্থা এইরকম। সারাদিন কাজকর্ম করে আইয়া কোনো বাসা বাড়ি নাই, কিছু নাই, এই জায়গায় এইভাবে
জীবন কাটাইতেছে। যেখানে রাত সেখানে জিরিয়ে নেয়া, রিক্সা কিংবা ভ্যানগাড়িকে সম্বল করে এভাবেই তারা কাটান দিনের পর দিন। বাসা বাড়িতে কাজ করে ঘুমায়, কেউ ভ্যান চালায় ঘুমায় না, মশা লাগে কষ্ট করে ঘুমায়। কি করবো, মানে তো দেশ গ্রামের তো খাওয়ানো নাই। এলা অন্য মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ। থাকার জায়গা থাকলে পরে এখানে থাকে। বাসায় কারো এমন লোক আছে বাসাতে বাইর করে দিচ্ছে, ভাড়া দিবা পারে না। এক পরিসংখ্যান বলছে এ ধরনের ভাসমান মানুষের সংখ্যা শুধু ঢাকাতেই 25 থেকে 30,000। প্রচলিত একটা কথা আছে, যেখানে রাত সেখানেই কাত। এই নগরীতে অসংখ্য এমন ভাসমান মানুষ রয়েছে যারা খেটে খাওয়া এবং তাদের রাত নামে এমন রিক্সা ভ্যানে। তারাও রাখছে অর্থনীতিতে ভূমিকা। এ রাত শেষে যখন আবার ভোর হবে তখন আবারও সচল হবে এমন রিক্সা ভ্যান, সচল হবে তাদের অর্থনীতি। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যাচাই বাছাই ছাড়া আর কোনো নতুন কোম্পানিকে শেয়ার বাজারে আসতে দেওয়া হবে না। সেই সঙ্গে তালিকাভুক্ত অযোগ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনে মামলা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC চেয়ারম্যান। আইন অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ন্ত্রণ সংস্থা ব্যবস্থা নিলে নতুন করে কেউ কারসাজিতে জড়িয়ে পড়বে না। সানবির উপলের রিপোর্ট। বিএসইসির পরিচালনা পর্ষদে পরিবর্তনের পর বেশ কিছু পদক্ষেপে গেল কিছুদিন ধরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে শেয়ার বাজার। এর মধ্যে একাধিক কোম্পানিকে সতর্ক করা হয়েছে, লেনদেন বন্ধ, প্রতিষ্ঠানের নজরদারি, সেই সঙ্গে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি কমিটির মাধ্যমে শেয়ার বাজারের সমস্যাগুলো চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে লেনদেন বেড়েছে সূচকও। ওয়ালটন, রবি সহ বাজারে নতুন নতুন আইপিও আসার প্রক্রিয়া চলছে। গেল 10 বছরে শেয়ার বাজারে অনুমোদন পাওয়া অনেক প্রতিষ্ঠানের কার্যক্রম ও সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। তাই নতুন কোম্পানি আনার ক্ষেত্রে সতর্ক অবস্থানে বিএসইসি। রিসেন্ট যে আইপিওগুলো অ্যাপ্রুভাল দিয়েছে, প্রত্যেকটা কোম্পানির বয়স 20, 30, 40 বছর। আমরা দেখেছি এরা সাস্টেইনেবল। যেসব কোম্পানির অস্তিত্ব নাই, অফিস নাই, বা যারা মানুষের টাকা নিয়ে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে ডেকে আনা হচ্ছে, কথা বলা হচ্ছে। অনেকের অ্যাকাউন্টও ফ্রিজ করে দিয়েছে, অনেকের দেশ থেকে বের হওয়া আটকে দিয়েছে। আমরা হয়তো সামনে ফৌজদারি মামলাতেও যাব। নতুন প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সক্ষমতা বিশ্লেষণে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরাও। পাশাপাশি অডিট ফার্মের প্রতিবেদনও পুনর্মূল্যায়নের কথা বলছেন তারা। নিশ্চয়তা দিতে হবে যে কেউই তদারকির বাইরে নয়, সরকারের নজরদারির ভিতরেই সবাই থাকতে হবে। নিয়ম নীতি, কিছু কন্ডিশন থাকে, তাদেরকে অ্যানুয়াল রিপোর্ট, অডিট রিপোর্ট, এই জিনিসগুলো এখন যারা অডিট করবেন তারাও যাতে অন্তত নিবন্ধনকৃত, তারাও যাতে নজরদারির মধ্যে থাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জে 362 ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে 317টি নিবন্ধিত কোম্পানি আছে। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দিনের পর দিন বন্দরে আটকে থাকায় পচে গেছে বেশিরভাগ ভারতীয় পেঁয়াজ। লোকসানের মুখে ব্যবসায়ীরা। হিরি ও বেনাপোলের ওপারে অপেক্ষমান শত শত ট্রাক। আবারও বিশৃঙ্খল অবস্থায় রাজধানী গণপরিবহন। অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি, হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। সবাইকে সচেতন হওয়ার তাগিদ। এবং ইউরোপে আবারও বাড়ছে করোনার প্রকোপ। লকডাউনের পর ফ্রান্সে একদিনের রেকর্ড শনাক্ত, ব্রিটেনে দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন সময়ের।